রাতের বাঁশবাগান, বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে চারিদিকে। জঙ্গলের আনাচে কানাচে ঝিঝি পোকার ডাক। জামাই ষষ্ঠীর আগের রাত শ্বশুর বাড়ি যাচ্ছিল শহুরে জামাই অর্জুন। দামি গাড়ি, দামি স্যুট, কিন্তু বাঁশবাগানের মুখে গাড়ির চাকা পাঞ্চার। ফোনে নেটওয়ার্ক নেই, আর হাঁটা ছাড়া কোনো গতিও নেই। বাঁশবাগানে রাত 12টার পর হাঁটতে নেই, জানেন তো? কারণ ওরা জেগে থাকে। আর সেদিন জামাইয়ের সাথে যেটা হলো, তারপর থেকে জামাই ষষ্ঠীর খাওয়া তার কাছে স্বপ্ন হয়ে থেকে গেল। আজ জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠীতে ভূতের ভোগ শোনার জন্য কান পাতুন। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। অর্জুন কলকাতার বড় কোম্পানির ম্যানেজার। বিয়ে হয়েছে গ্রামের মাধবীর সাথে। আগামীকাল জামাই ষষ্ঠী। রাত 10টার সময় অফিস থেকে ফেরে। মাধবী চলে গেছে বেশ কিছুদিন আগেই তার বাবার বাড়িতে। অফিস থেকে ফিরতে অর্জুনের আজ একটু বেশিই দেরি হয়ে গেল। অফিস থেকে ফিরে মিষ্টি, ধুতি, পাঞ্জাবি সব কিছু নিয়ে ওঠে গাড়িতে। শ্বশুর মশাই বলেছিলেন, বাবা বেশি রাত করো না, বাঁশবাগানের পথটা যে ভালো নয়। অর্জুন তখন ফোনে হেসেছিল, ভূত, আমি ওসব ভূত মানি না, আপনি মানেন নাকি? এরপর অর্জুন গাড়িতে উঠে বসে। গাড়ি শহরের কোলাহল পেরিয়ে হাইওয়েতে ওঠে। গাড়ি চালাচ্ছে অর্জুন। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তার গাড়ি। হাইওয়ের বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে গ্রামের ভিতর, সেদিকেই গাড়ি ঢোকায় সে। বেশ কিছু দূর যাওয়ার পর একটা নদীর সাঁকো পেরোতে হয়। সাঁকো পেরোনোর কিছুক্ষণ পরেই হঠাৎ করে গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। ধুর, এই জায়গায় পাঞ্চার হওয়ার আর সময় পেল না। আশেপাশে একটা দোকানও নেই, না আছে কোনো লোকজন, না আছে ঘরবাড়ি, শুধু দুপাশে বাঁশবাগান আর অন্ধকার। উফ, কি যে মুশকিলে পড়লাম। দেখি ফোন করে কাউকে ডাকা যায় কিনা। ফোনটা পকেট থেকে বের করে। আরে, নো সিগন্যাল, ফোনে নেটওয়ার্কও নেই। ওহো, কি মুশকিলে পড়লাম। শ্বশুর বাড়ি আর মাত্র 2-3 কিলোমিটারের পথ। সারা রাত তো আর এখানে এভাবে বসে থাকা যায় না, না হেঁটেই যাই। এরপর গাড়ি থেকে সে মিষ্টি, ফল সব কিছু বার করে এবং 2 হাতে নিয়ে গাড়ি লক করে হাঁটা লাগায়। অর্জুন নিজের মনেই বলে, গাড়ির চাকার জন্য তো আর জামাই ষষ্ঠীর মাছ মাংসটা মিস করা যায় না, তাই না? হাঁটা ছাড়া আর গতি নেই, একটু জোরে জোরে পা চালাই। হাঁটতে হাঁটতে সে বাঁশবাগানের ভিতর ঢোকে। বাঁশবাগানের ভিতর দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে তার শ্বশুরবাড়ির গ্রামে। অর্জুন হাঁটছে, বাঁশগুলো যেন মাথার উপর ঝুঁকে পড়েছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ পিছন থেকে একটা পায়ের শব্দ। অর্জুন পিছন ফিরে তাকায়, না, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করে। বেশ কয়েক সেকেন্ড পর আবার সেই পায়ের শব্দ। অর্জুন পিছন ঘুরে তাকিয়ে দেখে এবারও কেউ নেই। সামনের দিকে তাকাতেই হঠাৎ সে চমকে ওঠে। আরে, একজন বয়স্ক মহিলা, সাদা থান পরা, হাতে লণ্ঠন নিয়ে একটা বুড়ি, মাথায় ঘোমটা, মুখ তার দেখা যাচ্ছে না। বুড়ি বলে ওঠে, জামাই, এত রাতে কোথায় যাও? জানো না বাঁশবাগানে রাত কাটাতে নেই গো। অর্জুন বলে,
আপনি কে? আপনি কে? এমন হঠাৎ করে সামনে এসে পড়লেন যে? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। সরুন, রাস্তা দেখিয়ে দিন যদি পারেন। বুড়ি হাসে, গা ছমছমে সেই হাসি। আমি এই বাঁশবাগানেই থাকি। তুমি একা যাবে? না না, চলো পৌঁছে দিই তোমায়। অর্জুন বাধ্য হয়ে ওর পিছু নেয়। বুড়ি হাঁটে, অর্জুন যাচ্ছে তার পিছনে। বাঁশবাগানের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পৌঁছেছে। অর্জুন লক্ষ্য করে বুড়ির পা মাটিতে ছোঁয়নি, আর বুড়ির কোনো ছায়াও নেই মাটিতে। অর্জুন থমকে দাঁড়ায়, ওর গা শিরশির করে ওঠে। হঠাৎ বুড়ি ঘাড় ঘোরায় 180 ডিগ্রি। ঘোমটাটা মুখের থেকে উড়ে যায়। দেখা যায় চোখ দুটো গর্ত, মুখটা পচে গেছে। অর্জুন চমকে ওঠে। বুড়ি বলে, জামাই ষষ্ঠী খাবি? অর্জুন জ্ঞান হারায়। সকালবেলা শ্বশুর বাড়িতে হইচই। উঠোনে জামাই ষষ্ঠীর আয়োজন। ইলিশ, চিংড়ি, কচি পাঁঠা সবই আছে। অর্জুন ঘুমোচ্ছে। শাশুড়ি মা অর্জুনকে ধাক্কা দিয়ে ডাকছে, জামাই বাবাজি ওঠো ওঠো, সেই কাল রাতে এসে শুয়েছ, কিচ্ছুটি খেলে নেকো, এখন ওঠো দেখি, স্নান করে খেতে বসো। অনেক ডাকাডাকির পর অর্জুন ঘুম থেকে ওঠে। চোখ দুটো লাল, মুখে কোনো হাসি নেই। সকাল থেকেই অর্জুনের কাণ্ড দেখে সবাই অবাক। স্নান সেরে অর্জুন খেতে বসে। পাতে ভাত পড়তেই হাত দিয়ে ভাত মাখে না, চেটে চেটে খায়। ইলিশ মাছ আস্ত গিলে নেয়, কাঁটা বাছে না তার। শাশুড়ি যখন পায়েস আনে, অর্জুন শাশুড়ি মার দিকে 180 ডিগ্রি মুখটা ঘুরিয়ে বলে, রক্ত চাই, রক্ত। মাধবী আর মাধবীর বোন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাড়ায় লোক জড়ো হয়ে যায়। মাধবীর বাবা কি করবে বুঝতে না পেরে গ্রামের কালী মন্দিরের পুরোহিত মশাইকে খবর দেয়। পুরোহিত মশাই আসেন। বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ান। বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল আছে। এরপর মাধবীর বাড়িতে ঢুকে পুরোহিত মশাই অর্জুনকে দেখে বলেন, রে এ তো আর মানুষ নেই রে, বাঁশবাগানের ডাকিনী ভর করেছে মনে হচ্ছে। কাল রাতে ওই পথ দিয়ে আসাটা ঠিক হয়নি, তখনই ঘাড়ে চেপেছে নিশ্চয়ই। এরপর গ্রামের কয়েকজন ছেলে মিলে অর্জুনকে গাছে বাঁধে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন আর যজ্ঞ করছেন। অর্জুন ছটফট করছে। গলা দিয়ে বুড়ির গলার আওয়াজ বেরোচ্ছে, আর একটা গোঙানির শব্দ। আমাকে আমাকে ওই বাঁশবাগানে ওর শ্বশুর মশাই মেরে পুঁতে দিয়েছিল আমার জমিটার লোভে। 20 বছর ধরে আটকে আছি আমি, 20 বছর। আজ আমি এই জামাইয়ের শরীর পেয়ে মুক্ত হব। মাধবী কাঁদতে কাঁদতে বলে, বুড়িমা, বুড়িমা তুমি আমার ঠাকুমা। ছোটবেলায় কত গল্প শুনেছি তোমার কাছে ঠাকুমা। আমি তোমাকে মুক্তি দেব, তুমি দয়া করে আমার স্বামীর শরীর ছেড়ে দাও। আমার বাবার প্রায়শ্চিত্ত আমি করব ঠাকুমা। আমার স্বামীকে ছেড়ে দাও, দোহাই দোহাই তোমার ঠাকুমা। পুরোহিত মশাই
হঠাৎ করেই গঙ্গা জল ছেটায় অর্জুনের উপর। তারপর একটা আর্তনাদ, আর সব কিছু চুপ। অর্জুন ধপ করে পড়ে যায়, চোখও স্বাভাবিক। মাধবী ছুটে আসে, অর্জুনকে জল খাওয়ায়। অর্জুন বলে, আমি আমি এখন কোথায় কোথায়? মাধবী বলে, তুমি এখন আমাদের বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে। মাধবী, আমাকে কিছু খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে মাধবী। এরপর রাতের বেলা, জামাই ষষ্ঠীর পাত পড়েছে। অর্জুন 10 হাতা ভাত খাচ্ছে। শাশুড়িমা বলছে, বাবা আস্তে খাও আস্তে। শুধু ভাত খেলে হবে? ইলিশ মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, কচি পাঁঠার ঝোল, সবই তো তোমার জন্যে। আস্তে খাও, পেট ফেটে যাবে না হলে। অর্জুন মুখ ভর্তি খাবার নিয়ে বলে, মা, বাঁশবাগানের ভূত বলেছে জামাই ষষ্ঠীতে পেট ভরে খেতে হয়, না হলে পরের বছর আবার আসবে আমার ঘাড়ে চেপে। সবাই হেসে ওঠে। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাঁশবাগান পড়লে খুব সাবধান। আর হ্যাঁ, জামাইদের বলছি, পেট ভরে খেও, না হলে ভূত তোমার ঘাড়েই চাপবে। সকলকে জানাই জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। পেট ভরে খাও আর ভূত তাড়াও, আর শুনতে থাকো কান পাতো। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে এমনই কোনো নতুন নতুন গল্প নিয়ে। আমি রুয়া, তোমরা শুনছো কান পাতো।